দেখো, গতকাল ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেডকে 5-0 গোলে হারানোর পর যে ম্যাচ রিভিউ ছিল এবং অগাস্টের 12 তারিখের ম্যাচের আগে আল আরাবির এসসির এগেনস্টে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের কম্বিনেশন কেমন রয়েছে, কোথায় কোথায় ল্যাকিং রয়েছে, কোথায় এখনও অবধি টিমটার ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা দরকার রয়েছে, সেই রিলেটেড যখন কথা বলেছিলাম, সেখানে একটা জায়গাতে আমি বলেছিলাম যে নাচো মনসালভে, দ্য স্প্যানিশ নিউ ডিফেন্ডার, তাকে ইস্টবেঙ্গল কোচ কিন্তু স্টার্ট দিয়েছিলেন এবং স্টার্ট দেওয়ার পর সেকেন্ড হাফে তাকে আমরা রিপ্লেসড হয়ে যেতে দেখি। এটা হয়তো একটা ট্যাকটিক্যাল কারণ হতে পারে, যেহেতু কয়েকদিন আগে তার একটা মাসলের ডিসকমফোর্ট ছিল এবং বেশ কয়েকদিন সে ট্রেনিংয়ের বাইরে ছিল। সো হোপফুলি তাকে ফিট রাখার জন্য হয়তো হাওয়া সেই ডিসিশনটা নিয়েছিলেন এবং জয়গুপ্তাকে আমরা সেকেন্ড হাফে নামতে দেখি। এটা আমি কালকে বলেছিলাম, কারণ আমাদের কাছে মানে ইমাজিনেশন ছিল না যে নাচো মনসালভে ওয়াজ ইনজিওর্ড। ইয়েস, আজকে সকাল থেকে যত নিউজ আর্টিকেল আমাদের সামনে এসেছে সেখানে একটা পরিষ্কার যে নাচো কিন্তু চোট পেয়েছে এবং সেই কারণেই হাওয়াস তাকে সেকেন্ড হাফে তুলে নিতে বাধ্য হন। সেই চোটের গুরুতর কি ব্যাপার রয়েছে, সেটা কত বড় চোট, মাঝারি চোট, না কয়েকদিনের মধ্যে ফিরে আসার চোট, এখনও অবধি তার ক্লিয়ার পিকচার সামনে আসেনি। তবে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী 12ই অগাস্ট সন্ধ্যে 7টায় যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ রয়েছে কুয়েতের আল আরাবি এসসির এগেনস্টে, সেই ম্যাচে আনোয়ার আলীর পাশে সম্ভবত নাচো মনসালভেকে হয়তো আমরা দেখতে নাও পেতে পারি। এবং সেই বিষয়টা সামনে আসার পর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে কয়েকদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে দুবার চোট পাওয়া এবং একবার মাসলে একবার হাঁটুতে, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে এবং নিজেদের মধ্যে আলোচনাতেও বহু প্রশ্ন তুলে আনছেন। যেমন, ইস্টবেঙ্গল কি এই সিগনেচারটা তাড়াহুড়ো করতে গিয়ে করিয়েছে? নাচো মনসালভে সে কি কোথাও তার নিজের ইনজুরি লুকিয়ে ইস্টবেঙ্গলে সই করেছে? এই জায়গাগুলো আমার মনে হয় যে খুব একটা গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। তার কারণটা হলো যে কোচ অ্যান্থনি লোপেজ হাবাস তার পরামর্শেই নাচো মনসালভেকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। তো তাড়াহুড়ো করার প্রসঙ্গ তো আসছেই না, এবং অবশ্যই ইনজুরি লুকিয়ে প্লেয়ারটা সই করেছে। আজকের দিনে দাঁড়িয়ে মেডিকেল সায়েন্স উন্নত এবং মেডিকেল টেস্টের পরে একটা প্লেয়ার একটা প্রফেশনাল কন্ট্রাক্টে সিগনেচার করে, ক্লাবও কিন্তু এখানে রেসপন্সিবল থাকে যে আমি ফুল মেডিকেল টেস্টে হ্যাপি হলাম। তো এই জায়গাতে আমার মনে হয় যে একটা প্লেয়ার তার ইনজুরিকে লুকিয়ে সই করতে পারে না। মানে এটা কোনো অবজেক্ট নয় যে আমি আমার পকেটে লুকিয়ে রাখলাম আর সেটা কেউ দেখতে পেলো না, বা কোথাও লুকিয়ে রাখার জায়গা রয়েছে। আমার কাছে লজিক্যালি টিকে না। কিন্তু একটা লার্জ সেকশন অফ ইস্টবেঙ্গল ফ্যান্স, তারা বলছে যে কেভিন সিবিএ, যার সাথে আনোয়ারের কিন্তু পার্টনারশিপ ইস্টবেঙ্গলে ক্লিক করেছিল, যাকে দেখে মনে হয়েছিল যে বহুদিন পর আবারও ইস্টবেঙ্গলে একটা ইয়াং ডিফেন্সিভ জুটি অনেক দিন চলতে পারে, সেই সিবিএ কে ছেড়ে দেওয়াটা এবং তার পরিবর্তে নাচো মনসালভেকে নিয়ে আসাটা, এটা কি বিগ মিস্টেক হয়ে গেল? এই টিমে কি দুজন সেন্টার ব্যাক দরকার ছিল না? এই টিমে কেভিন সিবিএর এবং নাচো মনসালভে দুজনেরই থাকার কি মানে দরকার ছিল না? এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে, এবং আমার সেখানে মনে হলো যে আমার যা কিছু ওপিনিয়ন রয়েছে, এবং 12ই অগাস্ট যেহেতু ইস্টবেঙ্গলের এতটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ, সেটা নিয়ে কথা বলা দরকার রয়েছে। তবে অবশ্যই শুরুতে ডিসক্লেমার, অনেকেই বলতে পারে যে দেখো 12 তারিখের ম্যাচটা যত গুরুত্বপূর্ণ বলে তোমরা ঢাকঢোল পেটাচ্ছ, ততটাও গুরুত্বপূর্ণ নয়। তার কারণটা হচ্ছে এই ম্যাচটা হেরে গেলেও কি ইস্টবেঙ্গল কিছু পাবে না? ইস্টবেঙ্গল এফসি চ্যালেঞ্জ লিগে চলে যাবে হেরে গেলেও, কিন্তু ইস্টবেঙ্গলের মতো ক্লাব, এএফসি ক্লাব কম্পিটিশনের একটা লেভেল, সেখানে যাওয়ার আগে ইস্টবেঙ্গল ভাববে যে আমরা হেরে যাব, হেরে গিয়ে আমরা আরও একটা টুর্নামেন্টেও যেতে পারবো, সেই মেন্টালিটি নিয়ে কি ইস্টবেঙ্গল নামবে? আমার বিশ্বাস হয় না। আমি যতটুকু ইস্টবেঙ্গলকে চিনি, যতটুকু ইস্টবেঙ্গলের মেন্টালিটি বুঝি, এটা আমার মনে হয় না যে যারা কর্তা রয়েছেন, যারা ইনভেস্টর রয়েছেন, প্লেয়ার, কোচ, কেউই ভাববেন না যে আমরা ম্যাচটা হেরেই যাব। হেরে গেলেও তো আমরা একটা কিছু পেয়ে যাচ্ছি, এটা তারা ভাববেন না। তো প্রফেশনালিজমকে একদম ফুল দমে ইউটিলাইজ করে ইস্টবেঙ্গল এই ম্যাচটা খেলবে, সেই এক্সপেকটেশন তো ডেফিনেটলি আমার রয়েছে। দেখো, প্রথম কথা আমি কেভিন সিবিএকে নিয়ে বলবো। যখন কেভিন সিবিএ গত বছর এলো, আমরা সবাই এটা অ্যাজিউম করেছিলাম যে ইস্টবেঙ্গল একটা নতুন ডিসিশনস নিচ্ছে। কীরকম? না, ইস্টবেঙ্গল এর আগে হিজাজি মাহেরকে এনেছিল, তারপর কেভিন সিবিএকে আনলো। তার মানে কোথাও ইস্টবেঙ্গলের টার্গেট কিন্তু ইয়াং বিদেশি ডিফেন্ডার, খুব এজেড প্লেয়ার, বা অন্তত পক্ষে কেরিয়ারের প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়ে রয়েছে, এরকম প্লেয়ারকে ইস্টবেঙ্গল আর আনতে চাইছে না, যেটা এর আগে আইএসএলে বহুবার হয়েছে।
সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল বেরিয়ে এসেছে। এবং 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আনোয়ার আলীর সাথে কেভিন সিভিয়ের যে পার্টনারশিপ সেটা খুব সুন্দর ক্লিক করে এবং দুজনের নিজেদের মধ্যে কম্বিনেশন, নিজেদের খুব সুন্দর কমিউনিকেশন এবং সবচেয়ে বড় কথা কে কভার করবে, কে অ্যাগ্রেসিভ যাবে, কে কখন ডিফেন্ড করবে, কে একটু আপফ্রন্টে চলে যাবে, এটা ওদের খুব সুন্দর বোঝাপড়া ছিল। আর সবচেয়ে বড় কথা যে যখন লিগটা প্রায় শুরু হচ্ছে, আইএসএল শুরু হচ্ছে ট্রাঙ্কেটেড লিগটা, সেই সময়ে কিন্তু কেভিন একটা চোট পায়, তাকে কয়েকটা ম্যাচের জন্য বাইরে চলে যেতে হয় এবং তারপর ইস্টবেঙ্গলের যখন মোস্ট ভাইটাল টাইম, যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপটাকে চেজ করছে, সেই সময় কেভিন সিবিএ ফিরে আসে এবং ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে। এই জায়গা থেকে আমাদের সবার মনে হয়েছিল যে কেভিন অ্যান্ড আনোয়ার জুটি দে আর গোয়িং টু স্টে ইন ইস্টবেঙ্গল, এটা ভাঙবে না। অন্য বিভিন্ন প্লেয়ারের অফার রয়েছে ইত্যাদি প্রভৃতি, বাট ইস্টবেঙ্গল ফাইনাল মিনিট অবধি চেষ্টা করবে কেভিন সিবিএকে ধরে রাখতে, সেটা হয়নি। তো এই জায়গাতে আমার মনে হয় যে দেখো নাচো মনসালভের কথা যদি বলি তাহলে নাচো ইজ 32, হ্যাজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ইন ইউরোপিয়ান ফুটবল, স্পেনের বড় বড় ক্লাবের ইউথ সেট আপ থেকে উঠে আসা, তার এক্সপিরিয়েন্স নিয়ে, তার কোয়ালিটি নিয়ে, তার লিডারশিপ নিয়ে কথা বলার কোনো ধৃষ্টতা আমাদের নেই। এবং অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাভাসকে প্লিজ করা, এটা সবার আগে মাথায় রাখতে হবে যে অ্যান্তোনিও লোপেজ হাভাসকে প্লিজ করতে পেরেছে নাচো, দ্যাটস ওয়াই হি হ্যাজ সাইন ফর ইস্ট বেঙ্গল। সেটা নিয়ে কথা হচ্ছে না, কথাটা হচ্ছে এখানে যে কেভিন সিবিএকে ছেড়ে দিয়ে নাচোকে নিয়ে আসার টাইমিংটা নিয়ে, যেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সিজনের 4th ম্যাচটাই খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন ম্যাচ। সেখানে দাঁড়িয়ে যখন একটা ফিট প্লেয়ারকে শুরু থেকে দরকার ছিল, তার সাথে আনোয়ার আলীর যে জুটি রয়েছে সেটাকে তৈরি করে নেওয়া দরকার ছিল, বা যে রয়েছে সেটা একটা এস্টাবলিশড জুটি, তাকে ইস্টবেঙ্গলের দরকার ছিল। সেই জায়গাতে একটা নতুন প্লেয়ার আসা মানে শুধু নতুন প্লেয়ার আসছে না, একটা নতুন প্লেয়ার আসা মানে কিন্তু একটা নতুন পার্টনারশিপকেও তৈরি করতে হচ্ছে। আর এইবারে একটু ইস্টবেঙ্গলের ডিফেন্সের দিকে তাকাও, সেখানে কিন্তু অনেকটাই চেঞ্জেস এসেছে। তো কোথাও আগের বারের যে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন ছিল বা ডিফেন্সের যে লাইনটা ছিল সেটা এবার অনেকটা চেঞ্জ হয়েছে। সেখানে যদি সেন্টার ব্যাক পেয়ারটা ইস্টবেঙ্গলের সেম থাকতো, তাহলে আমার মনে হয় যে এই যে ম্যাচটাতে যাওয়ার আগে ইস্টবেঙ্গল সমর্থকরা ডিফেন্স নিয়ে ভাবছেন, তারা সেটা কিন্তু ভাবতেন না। এবার ডিফেন্স নিয়ে ভাবার কিন্তু আরও একটা কারণ রয়েছে। কি কারণ? না, মোহাম্মদ রাকিব নেই চোটের জন্য, বরিস সিং নেই চোটের জন্য, লালচুংনোঙ্গার রেড কার্ড রয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগে, সেটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, হয়তো তাকে পাওয়া যাবে না, যেটা নিয়ম আপাতত, যেটা আমি আজকালেও দেখলাম। এবং তার সাথে জয় গুপ্তা যে ফর্ম দেখিয়েছে ডুরান্ড কাপেই, একবার ভেবে দেখো যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মতো জায়গাতে তুমি কতটা জয় গুপ্তার ওপর ভরসা করবে। অর্থাৎ আনোয়ার আলীর সব থেকে বড় পার্টনার নাম হচ্ছে আপাতত সন্দীপ মান্ডি, এবং বেঞ্চে রয়েছে যে সম্ভবত এখনো বোধহয় ইস্টবেঙ্গলের হয়ে 1 মিনিটও খেলেনি, সেটা হচ্ছে নরেন্দর গেহলট। তো এই হচ্ছে ডিফেন্সিভ সিচুয়েশন। এখান থেকে দাঁড়িয়ে হাবাসকে শুধুমাত্র অ্যাটাক থেকে ম্যাচ বার করতে হবে না, ডিফেন্স থেকেও কিন্তু ম্যাচ বার করতে হবে। এটাই কোথাও ইস্টবেঙ্গল সমর্থকদের একটা কনসার্নিং পয়েন্টের জায়গা। এবং এখানেই কোথাও আমার পার্সোনালি মনে হয় যে ইস্টবেঙ্গল রিক্রুটাররা, ইস্টবেঙ্গল কর্তারা, তারা কেভিন সিবিএর ব্যাপারটাকে আরও সিরিয়াসলি ভাবতে পারতেন। তারা কেভিন সিবিএকে রাখার ক্ষেত্রে আরও অনেক বেশি প্যাশনেট হতে পারতেন, এবং আনোয়ার আলী এবং কেভিন সিবিএর যে জুটি রয়েছে সেটা যাতে না ভাঙে তার সর্বোচ্চ চেষ্টা যদি তারা করতেন, তাহলে আজকে যে বিষয় নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা বা আমরাও কথা বলছি সেটা কিন্তু কথা বলতে হতো না। এবং যে প্লেয়ারকে দেখে মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের জন্য জানপ্রাণ লড়িয়ে ছেলেটা খেলছে, তাকে আমরা রাখবো, এটা বোধহয় হাবাসকে বোঝালে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হতে পারতো। এবং যদি দুজন বিদেশি সেন্টার ব্যাক এই টিমে থাকতো তাহলে তো কিছু বলারই নেই, মানে আজকে এই প্রসঙ্গটা আসতোই না। বাকি তোমাদের কি ওপিনিয়ন রয়েছে এই নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর থেকে আমার আর বেশি কিছু বলার নেই। অবশ্যই আমি চাইবো 12ই অগস্ট ইস্টবেঙ্গল একটা ভালো ম্যাচ খেলুক, ডিফেন্সিভলি ইস্টবেঙ্গলকে ভালো দেখাক। নরেন্দর গেহলট, সন্দীপ মান্ডি, জয় গুপ্তা, যাদের এত বড় মঞ্চে এক্সপোজার হয়তো খুব বেশি নেই, তারা ভালো খেলুক, তারা ভালো করুক, এইটুকু আমি চাইবো। আর সেটা চেয়ে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। বাকি তোমাদের ওপিনিয়ন, তোমরা কি রিয়েলাইজ করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।